আজকে যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেটা একটা সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল নাজমুল নামের এক ভ্যান চালকের সঙ্গে। ওনার সঙ্গে এক রাতে এমন এক ভয়ানক ঘটনা ঘটে যেটার কারণে তিনি আজও সেই ঘটনা ভুলতে পারেননি, আর সেটার মাসুল তাকে আজও পর্যন্ত দিতে হচ্ছে। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। নাজমুল পেশায় একজন ভ্যান চালক। সন্ধ্যার পর উনি চেষ্টা করেন হসপিটালের সামনে থাকার। হসপিটালে সাধারণত লোক সমাগম অনেক বেশি থাকে, আর সেজন্য তার ইনকামটাও অনেক বেশি হয় ওইখানে। তো প্রতিদিনের মতো সেদিনও সে হসপিটালের সামনে তার গাড়িটা নিয়ে অপেক্ষা করছে। রাত প্রায় 12টা। কখন যে তার চোখ লেগে গেছে সে নিজেই বুঝতে পারেনি। হঠাৎ করে কেউ যেন তাকে ডাকতে থাকে। সে চোখ মেলে তাকায়, দেখে যে একজন ভদ্রলোক তাকে ডাকছে। লোকটি বলেন, ভাই, আমাদের একটা লাশ নিয়ে বাড়িতে যেতে হবে, আপনি কি লাশটি নিয়ে যেতে পারবেন? যেহেতু উনি হসপিটালের সামনে বেশি থাকেন, সেহেতু ওনার অনেক লাশ বহন করতে হয়। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে চলেন, তবে ভাড়া কিন্তু আমার বেশি দিতে হবে। লোকটি বলেন, হ্যাঁ কোনো ব্যাপার না, আপনি চলেন, আপনাকে খুশি করে দিব। সব ঠিকঠাক হওয়ার পরে নাজমুল লোকটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, উনি মারা গেছেন কিভাবে? তখন লোকটি একটু মাথাটা নিচু করে বলে, মেয়েটি আমার ভাবি, উনি গত 3 দিন আগে গলায় ফাঁসি দিয়ে মারা গেছেন। লাশটি পোস্টমর্টেম করা হয়েছে। যেহেতু কাল শুক্রবার, কাল হসপিটাল থেকে আমরা লাশ নিয়ে যেতে পারবো না, এজন্য আমরা আজকে রাতেই চাচ্ছি বাসায় নিয়ে যেতে। যেহেতু উনি এভাবে মারা গেছেন, সেহেতু আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব ওনাকে দাফন কাফন করা যায়। ভাই একটু তাড়াতাড়ি চলেন। এটা শুনে নাজমুল বলে, ভাই এই ধরনের লাশ সাধারণত আমি নেই না, ভাড়াটা কিন্তু একটু বাড়াই দিয়েন আপনি। লোকটি তখন মাথা নাড়িয়ে বলে, কোনো সমস্যা নেই ভাই। একটু পর সবাই মিলে লাশটিকে ভ্যানের উপর তোলে। নাজমুল দেখতে পায় বেদেপাটি দিয়ে মোড়ানো একটা লাশ। বেদেপাটি সাধারণত গ্রামের দিকে খেজুরের পাতা দিয়ে তৈরি করা হয়। এমন একটা পাটি দিয়ে লাশটিকে ভালো করে মুড়িয়ে দড়িতে বাঁধা হয়েছে। সবাই মিলে লাশটিকে ভ্যানে তুলে দেওয়ার পরে লাশের সঙ্গে যারা ছিল সবাই পেছনে একটা অটোরিকশাতে উঠে পড়ে। আর নাজমুলকে তারা বলে, ভাই আপনি গাড়িটি চালানো শুরু করেন, আমরা পেছনেই আছি, ভয় পাওয়ার কিছু নাই। নাজমুল তখন বলে, ভাই রাত বিরাতে তো গাড়ি নিয়ে সবসময়ই বাইর হই, ভয়ের আবার কি আছে, গরিবের অত ভয় করলে চলে না। তারপর নাজমুল লাশটি নিয়ে গাড়িটি চালাতে শুরু করে। গাড়ি চালাতে চালাতে প্রায় অনেকক্ষণ চলে যায়। প্রায় আধা ঘন্টা গাড়ি চালানোর পরে উনি খেয়াল করেন যে পেছনে অটোরিকশাটা আর নাই। নাজমুল মনে করে অটোরিকশাটা হয়তো বা একটু পেছনে পড়ে গেছে। উনি আবারও গাড়িটা চালাতে শুরু করে। ততক্ষণে রাত প্রায় 1টা বেজে গেছে। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর পুরো রাস্তায় সে শুধু একা একটি লাশ নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে শীতল এক ঠান্ডা বাতাস যেন তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বেশ ছমছমে একটা পরিবেশ তখন। হঠাৎ নাজমুল খেয়াল করে কেমন যেন পেছনে কিছু একটা নড়াচড়া করছে। উনি গাড়িটা থামায় আর পেছনে তাকিয়ে দেখে, না, সব তো ঠিকই আছে। উনি ভাবে হয়তোবা তার মনের ভুল এটা। উনি আবারও গাড়িটা চালাতে শুরু করে। কিছুক্ষণ পর আবারও যেন কিসের নড়াচড়া একটা শব্দ হচ্ছে। ওনার কাছে মনে হচ্ছে বেদেপাটিটা যেন তার ভ্যানের সঙ্গে বারবার করে লাগছে আর একটা শব্দ হচ্ছে। উনি আবারও পেছনের দিকে তাকায়। তারপর ভাবে এত রাতে যাচ্ছে, হয়তোবা তার মনের ভুল এটা। তারপর তিনি এত কিছু মাথায় না নিয়ে খুব দ্রুত গাড়িটা চালাতে থাকে। উনি ভাবে যত দ্রুত সম্ভব পৌঁছাতে পারলেই হলো। তখনও লাশের স্বজনদের কোনো দেখা নেই। উনি বারবার পেছনে তাকাতে থাকে, দেখে সে গাড়ির কোনো অস্তিত্বই নাই। উনি ভাবতে থাকে হয়তোবা তারা অনেকটাই পিছনে পড়ে গেছে। রাস্তাটার পরিবেশ এমন গা ছমছমে। তারপর উনি একটা লাশ নিয়ে একা যাচ্ছেন, সেই সাথে দেখা যায় যে তাদের স্বজনদেরও কোনো দেখা নেই। সব মিলিয়ে ওনার একটু খারাপই লাগতে শুরু করে। তারপরও বিষয়টা পাত্তা না দিয়ে উনি গাড়িটি চালাতে থাকেন। বেশ কিছুক্ষণ গাড়িটা চালানোর পরে উনি খেয়াল করেন গাড়ির সামনে কেউ যেন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। উনি ভাবেন এত রাতে রাস্তার উপর কে দাঁড়িয়ে থাকবে। বেশ কাছে যাওয়ার পর উনি খেয়াল করেন, না, রাস্তায় তো কেউ নেই। তারপর উনি ভাবেন হয়তোবা তার মনের ভুল এটা। উনি আবারও গাড়িটা চালাতে শুরু করেন। কিছুক্ষণ পরে উনি খেয়াল করেন কেমন যেন একটা গোঙানির আওয়াজ। 1 সেকেন্ডের জন্য ওনার আত্মাটা যেন কেঁপে ওঠে। উনি আস্তে আস্তে করে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকান আর দেখতে পান লাশটি বসে আছে। এমন একটা পরিস্থিতিতে উনি কি করবেন সেটা উনি আর বুঝতে পারেন না। নাজমুলের মাথাটা ঘুরতে থাকে। সে মনে হয় তখনই সেখানে পড়ে যাবে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখে একটা দোকানের আলো জ্বলছে, আর সে তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে সেই দোকানের সামনে চলে যায়। দোকানের কাছাকাছি যেতেই সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সেই দোকানের ভেতর চলে যায়। দেখে দোকানের বারান্দায় একটা লোক শুয়ে আছে। নাজমুল ভয়ে ভয়ে সেই লোকটাকে ডাকতে থাকে, বলে, ভাই উঠেন, আমি খুব বিপদে আছি। লোকটি ঘুম ঘুম চোখে নাজমুলের দিকে তাকায় আর বলে, আপনি কে? নাজমুল বলে, আমি এসেছি অনেক দূর থেকে, আমার গাড়িতে একটা লাশ আছে। লাশের সঙ্গে যে স্বজনরা ছিল তারা বলেছিল আমার গাড়ির পেছনেই আসবে।
বেশ অনেকক্ষণ ধরে আমি তাদেরকে আমার পেছনে আর দেখতে পাচ্ছি না। আমাকে বলা হয়েছিল এইখানে একটা দোকান থাকবে আর এই দোকানের সামনেই থামতে। দোকানদার বলে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করতে থাকেন, দেখেন তারা কখন আসে। নাজমুল তখন দোকানদারকে বলে, ভাই আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? দোকানদার বলে, হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি বসেন, আমি দিচ্ছি। নাজমুলের কথা বলার ধরন দেখে দোকানদার ঠিকই বুঝতে পেরেছে সে হয়তোবা ভয় পেয়েছে। তাই সে পানি দিতে দিতে নাজমুলকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, লাশটা কার? আপনি কাদের বাড়িতে যাবেন? তখন নাজমুল লাশের সঙ্গে থাকা স্বজনরা যে ঠিকানাটা বলেছিল সেই ঠিকানাটি তাকে বলে। আর দোকানদার শুনেই তো চমকে যায়, বলে, ভাই মকবুলের বউ? সে তো 15 দিন আগে মারা গেছে। বউটা যে কত ভালো ছিল, এক রাতে কি হয় কি জানি, সে হঠাৎ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তার শ্বশুরবাড়ির লোকেরা অনেকটা জোর করেই তার দাফন কাফন করে দেয় তার পরের দিন। হঠাৎ তার বাবা মা আসে আর পুলিশ কেস করে দেয়। সেই জন্যই তো সেই লাশ তুলে নিয়ে আবার পোস্টমর্টেম করা হয়েছে। কি বলবো ভাই, এই লাশের জন্য গত কয়েকদিন যাবৎ আমাদের গ্রামের কেউ চলাচল করতে পারে না। পুরো গ্রাম জুড়ে গা ছমছমে একটা অবস্থা। আপনার ভাই কলিজা আছে, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? নাজমুল তখন চুপ করে থেকে বলে, না ভাই, তেমন কোনো সমস্যা হয়নি। নাজমুল দোকানদারের কথা শুনে বুঝতে পারে যে লাশের সঙ্গে থাকা স্বজনরা তাকে মিথ্যা কথা বলেছে। এই লাশ 3 দিনের পুরানো না, এই লাশ 15 দিনের পুরানো। এর মধ্যে দেখা যায় রোগীর স্বজনদের অটোরিকশাটা চলে এসেছে। তারা বলে, আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন? আমরা সামনে তাকিয়ে দেখি আপনাকে কোথাও দেখা যাচ্ছে না। আমরা এরপর অনেক দ্রুত গাড়ি চালাতে থাকি, তারপরেও দেখি যে কোনো দেখা নেই। তো ভাই চলেন, এর ভেতর দিয়ে আর অল্প একটু রাস্তা, গ্রামের ভেতর দিয়ে যেতে হবে। নাজমুল তখন উঠে পড়ে আর দোকানদারকে বলে, আসি ভাই, আবার দেখা হবে। দোকানদার বলে, আপনি তো এই রাস্তা দিয়েই ফিরবেন? আমি রাতে দোকানে এখানেই থাকবো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। নাজমুল মাথা নাড়িয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে। তারপর আবার তার গাড়ির কাছে যায় আর গাড়িতে উঠে গাড়িটা চালানো শুরু করে। গ্রামের ভেতরের রাস্তা, স্বভাবতই কোনো আলো নেই, চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। তারপরেও নাজমুল চলতে থাকে। নাজমুলের অবশ্য একটু খারাপ লাগছে, কারণ সে যা রাস্তায় দেখেছে সেটা কি সত্যি ছিল নাকি সেটা কি তার মনের কল্পনা। তারপর ভাবে হয়তোবা সে মনে মনেই ভেবেছে এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে তার কানে আসে কান্নার শব্দ। এ যেন মরা কান্না। নাজমুলের বুঝতে বাকি থাকে না তারা তাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছে। বাড়িতে ঢুকতেই চারিদিক থেকে লোকজন ছুটে আসে। বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেছে। ছুটে আসে লাশের বাবা মা আর স্বজনরা। তার মা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, আমার মেয়েটা মরেও শান্তি পেল না, মরার পরেও তার এত বড় শাস্তি হচ্ছে। নাজমুল গাড়িটা রেখে সরে দাঁড়ায়। তারপর লাশটাকে নামানো হয়। গাড়ি থেকে নেমে নাজমুল তার পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা খেতে থাকে। এরপর যে লোকের সঙ্গে লাশ নিয়ে আসার কথা হয়েছিল সেই লোকটা আসে, বলে, ভাই এখন তো রাত প্রায় 3:30 বাজে, আপনার এখন আর বাড়িতে ফিরে যাওয়ার দরকার নেই, আপনাকে এখানে বিছানা করে দিচ্ছি, এত রাতে যেতে যদি কোনো সমস্যা হয় আপনি এখানেই থাকেন। তখন নাজমুল বলে, না ভাই, আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তারপরও লোকটি তাকে বারবার করে বোঝাতে থাকে। লোকটিও বুঝতে পারে যেহেতু এত রাতে লাশ নিয়ে এসেছে হয়তোবা কোনো সমস্যা হতে পারে রাস্তায়। নাজমুল বলে, না ভাই, আমাকে বাড়ি যেতেই হবে। লোকটি নাজমুলকে তার ভাড়াটা পরিশোধ করে দেয়, সাথে আরও 500 টাকা বেশি দেয়। নাজমুল খুশি হয়ে তার গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। গ্রামের রাস্তা থেকে বের হতেই সেই রাস্তার পাশে দেখে সেই দোকানদার তাকে বলে, ভাই এখন তো অনেক রাত হয়ে গেছে, অন্তত আজানটা দিক, আপনি তারপরে বের হয়েন, আজান দেওয়া পর্যন্ত আপনি এখানেই বসেন। নাজমুল বলে, না ভাই, আমার খুব একটা ভালো লাগছে না, আমি যত দ্রুত সম্ভব বাড়িতে যেতে চাই। দোকানদাররা তাকে আটকায় না, বলে সাবধানে যেন। নাজমুল তাকে বিদায় দিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় নাজমুল এগুলো ভাবতে ভাবতেই যাচ্ছিল। জীবনে সে অনেক রকম লাশ নিয়েছে, কিন্তু এই রকম অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। হয়তোবা সে একটু বেশি ভয় পেয়েছে, সেই জন্য তার এমনটা মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতে সে গাড়িটা চালাতে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা ছায়া অবয়ব যেন তাকে ডাকছে হাতছানি দিয়ে। মনে হচ্ছে সে গাড়িটা থামাতে বলছে, কিন্তু কাছে যাওয়ার পরে সেই পূর্বের ন্যায় আবার দেখে সামনে কেউ নেই। নাজমুল আরও জোরে গাড়ি চালাতে থাকে, যেন যত দ্রুত সম্ভব সে বাড়িতে পৌঁছাতে পারে। এত কিছু সে ভুল দেখবে, এতবার ভুল দেখবে, সে কিছুতেই সেটা মানতে পারছে না। পরিবেশ এত ঠান্ডা, ঠান্ডা বাতাস, তারপরেও তার ঘাম ঝরছে। সে সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে থাকে। হঠাৎ করে তার গাড়ি থেকে মনে হলো কিছু একটা পড়ে গেল, অনেক ভারী কিছু। নাজমুল গাড়িটা থামায় আর ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখে সেই বেদে পাটিতে মোড়ানোর লাশটা তার গাড়ির নিচে পড়ে আছে।
এটা দেখে নাজমুল আর সহ্য করতে পারে না। সে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ততক্ষণে আজান দিয়ে দিয়েছে। এর মধ্যে কিছু মুসাল্লিরা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারা রাস্তায় নাজমুলকে ওভাবে পড়ে থাকতে দেখে। লোকগুলো তার কাছে এসে তার জ্ঞান ফেরে। নাজমুলকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কোথা থেকে এসেছেন, আপনার কি হয়েছে, আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? তখন নাজমুল বলে, আসলে আমি একটা লাশ নিয়ে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি। এরপর পুরো ঘটনাটি নাজমুল তাদেরকে খুলে বলে। তাদের সঙ্গে আসলে মসজিদের ইমামও ছিল। সে ঘটনাটি শুনে বুঝতে পারে। সে নাজমুলকে সূরা পড়ে ফু দিয়ে দেয় আর নাজমুলকে বলে, আপনি কি এখন একা যেতে পারবেন নাকি আমরা কেউ আপনার সঙ্গে আসব? নাজমুল বলে, ভাই আমার সাথে গেলে ভালো হয়। তাদের মধ্যেই একটা লোক নাজমুলের গাড়িতে উঠে পড়ে আর নাজমুল গাড়িটা চালাতে শুরু করে। গাড়িতে ওঠার আগে মসজিদের ইমাম তাকে বলে, ভাই এমন একটা ঘটনা ঘটেছে, আপনি বাড়িতে যে অবশ্যই কোনো ভালো হুজুরের কাছে যেন, আপনার অবশ্যই যাওয়া দরকার। নাজমুল মাথা নাড়িয়ে সেখান থেকে তাকে সালাম দিয়ে চলে যায়। এরপর নাজমুল বাড়িতে ফেরে আর সেই লোকটাও ফিরে আসে। বাড়িতে যে নাজমুল আর কাউকে কিছু জানায়নি, সে ঘুমিয়ে থাকে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়, নাজমুল ঘুম থেকে উঠে না। তার বউ যখন তার কাছে যায়, যে দেখে তার গায়ে প্রচণ্ড জ্বর, সে উঠতে পারছে না। নাজমুলকে ডেকে আর জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে এভাবে কেন শুয়ে আছে, সে তো কখনো এতক্ষণ অবধি ঘুমায় না। নাজমুল তখন পুরো ঘটনাটি তাদের সবাইকে শেয়ার করে। শুনে নাজমুলের বাবা বলে, এভাবে বসে থাকলে চলবে না, আমি যাই একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসি। এরপর নাজমুলকে অনেক ঝাড়ফুঁক করানো হয়, অনেক হুজুর কবিরাজের কাছে নেওয়া হয়। নাজমুল বেশ সুস্থ। বেশ মাস দুয়েক পরে হঠাৎ করে নাজমুল তার বাড়ির কলের সামনে দেখতে পায় সেই বেদে পাটিতে মোড়ানো লাশটা। এটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। আর এই ঘটনার পর থেকে নাজমুল হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায়। তাকে অনেক চিকিৎসা করানো হয়, অনেক ডক্টরের কাছে নেওয়া হয়, কিন্তু নাজমুল এখনও পুরোপুরি সুস্থ হয়নি। হ্যাঁ, সে এখন হাঁটতে পারে, তবে একটা লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে। অনেকটাই সুস্থ আগের থেকে, আগের মতো বিছানায় শুয়ে থাকতে হয় না। কিন্তু সেই অভিশপ্ত রাতের পর থেকে নাজমুলের জীবনটাও অভিশপ্ত হয়ে গেছে। একটা সুস্থ সবল মানুষ আজকে এইভাবে দুর্বিষহ একটা জীবন কাটাচ্ছে। এটা ছিল নাজমুলের মুখে শোনায় একটা কাহিনী, তার জীবনের একটা সত্যি ঘটনা। তো এই ছিল আজকের ঘটনা। আর আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ধরনের ঘটনা পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।